Yes, ma'am. আচ্ছা, ছিল অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে। আচ্ছা, এখন চিন্তা করো তোমাদের খুব মাইগ্রেন পেইন হয় না, মাথা ব্যথা অসহ্য দপদপ করতে থাকে মাথা, তাই না? করে কারণ করে মাইগ্রেনের সঙ্গী কে আছে আমার সাথে? আমি মাইগ্রেনের পেশেন্ট, তোমরা কেউ আছো এরকম যাদের অসহ্য মাথা ব্যথা, চোখ অন্ধকার করে, রুম অন্ধকার করে ঘুমায় থাকে, শুয়ে থাকে, হয় বমি হয়, তারপরে মাথা ব্যথাটা ছাড়ে। অনেকের এরকমও হয়, অরা চোখে ঝামেলা হয়। আছে এরকম কেউ আমার সাথে মাইগ্রেন পেশেন্ট? সবাই ভালো, কারো মাইগ্রেন নাই, খুবই ভালো কথা। মাইগ্রেন থাকলে বুঝতে পারতা ব্যথার ইয়েটা। ব্যথা কেন হচ্ছে? এক্সট্রা সেরিব্রাল ভ্যাসেল গুলো ডাইলেট করে, ডাইলেট করার জন্য তখন স্ট্রেচিং হয়। স্ট্রেচিং হলে তখন নার্ভ এন্ডিং যে নার্ভ গুলো আছে, সেন্সরি নার্ভ গুলো, ওগুলো তখন স্টিমুলেশন হয়, ওরা তখন পেইন করতে থাকে, পেইন না করবার। এভাবে তাহলে ভ্যাসেলে কি হলো? এক্সট্রা সেরিব্রাল ভ্যাসেল ডাইলেটেশন হয়ে গেল। তাহলে এখন আমাকে কি করতে হবে ব্যথা কমানোর জন্য? ভেসেল গুলোকে কনস্ট্রিক্ট করে নিয়ে আসতে হবে। আর তোমরা এইমাত্র শিখলে আলফা 1 মানে হচ্ছে ভ্যাসোকনস্ট্রিক্টর। তাহলে যে ড্রাগগুলোর আলফা 1 এর উপর অ্যাগনিস্টিক ইফেক্ট অথবা পার্শিয়াল অ্যাগনিস্টিক ইফেক্ট থাকবে, পার্শিয়াল অ্যাগনিস্টের সংজ্ঞাটা কি বলেছিলাম? ফুল অ্যাগনিস্টের চেয়ে অল্প রেসপন্স। অ্যাগনিস্ট ইন প্রেজেন্স অফ, আর ইন প্রেজেন্স অফ ফুল অ্যাগনিস্ট সে হয়ে যায় অ্যান্টাগনিস্ট। এই ধর্মটা ছিল পার্শিয়াল অ্যাগনিস্টের। তো অ্যাগনিস্টিক একা একা যখন দিচ্ছ তাহলে পার্শিয়াল অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটি থাকবে, মানে অল্প পরিমাণে সে রিসেপ্টরকে স্টিমুলেশন করতে পারবে, তাহলে ভ্যাসো কনস্ট্রিকশন করতে পারবে, তখন সে ওই সেন্ট্রাল ভ্যাসো কনস্ট্রিকশন করে মাইগ্রেন কমাতে পারবে। এরকম ড্রাগও আমরা আজকে করবো। এখন শুরু করি তাহলে। আর্গট অ্যালকালয়েডস গুলো হচ্ছে, এগুলো হচ্ছে অ্যালকালয়েড মানে হচ্ছে ন্যাচারাল প্ল্যান্ট সোর্স থেকে আসবে এবং এগুলো নাইট্রোজেনাস সাবস্টেন্স। আর্গট অ্যালকালয়েড গুলো হচ্ছে একটা ফাঙ্গাস থেকে আসে, সেই ফাঙ্গাসটার নাম হচ্ছে ক্ল্যাভিসেপস পারপুরা। এটা জিজ্ঞেস করি আমরা ভাইভাতে যে আর্গটটার সোর্স কি, তোমরা বলবা যে ক্ল্যাভিসেপস পারপুরা বা পারপুরি। এটা রাই শস্য আছে যে, সেগুলো যদি ড্যাম্প প্লেসে রেখে দেওয়া হয় তখন এই ফাঙ্গাসটা গ্রো করে, সেটাতে আর্গট অ্যালকালয়েড গুলো আমরা পাই। অনেক বছর আগে একজন আর্গোটিজম পয়জনিং হয়েছিল, আর্গট পয়জনিং হয়েছিল, তখন একজন সাধু, সে যে এই পয়জনিং যাদের হতো তাদেরকে একটা ঝর্ণায় গোসল করতে পাঠাতো। তো এই ওইখান থেকে সেন্ট অ্যান্থনি সেই ইয়ের নাম, তো এই ডিজিজটার নাম হয়ে গেছিল সেন্ট অ্যান্থনিস ফায়ার। আর্গট অ্যালকালয়েডের একটা হিস্ট্রি। ক্লাসিফিকেশনটা আমাকে খেয়াল রাখতে হবে। দুইটা ফ্যামিলি আছে, দুটো ফ্যামিলিতে সাইড চেইন দুই রকম, একটাতে অ্যামাইন সাইড চেইন, একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইন সাইড চেইন ওয়ালা অ্যালকালয়েড গুলোর নামগুলো হচ্ছে আর্গোমেট্রিন, যেটার আরেকটা নাম হচ্ছে আর্গোনোভিন। আর্গোমেট্রিন নামেই আমরা মূলত চিনি। এছাড়া আছে মেথিসার্জিয়াইড, লাইসার্জিক অ্যাসিড ডাইথেল অ্যামাইন, যেটা এলএসডি নামে তোমরা যে কিছুদিন আগে একটা ছেলে, কয়েকটা ছেলে ধরা পড়লো না এলএসডি নিয়ে, এই সে এলএসডি, এটাও অ্যালকালয়েডের একটা কম্পোনেন্ট। 6-methyl argoline আর লাইসার্জিক অ্যাসিড, এগুলো হচ্ছে গিয়ে অ্যামাইন সাইড চেইন ওয়ালা আর্গট অ্যালকালয়েড। এছাড়া পেপটাইড যেগুলো, সেগুলো হচ্ছে আর্গোটামাইন, ডাইহাইড্রো আর্গোটামাইন, ব্রোমোক্রিপ্টিন, আর্গোক্রিপ্টিন। এখানে আর্গোটামাইন ইম্পর্টেন্ট, ব্রোমোক্রিপ্টিন ইম্পর্টেন্ট, এগুলো আমরা একটু বলবো। দিস ড্রাগস, এই ড্রাগগুলো শুধু যে আলফা রিসেপ্টরের উপর কাজ করে তা না, অন্য রিসেপ্টরের উপরও কাজ আছে, যেমন ডোপামিন, সেরোটোনিন, ইউটেরাসের কিছু রিসেপ্টর, তাদের উপরেও ইফেক্ট আছে। এবং এরা অ্যাসিটাইলকোলিন এবং হিস্টামিনকে অ্যান্টাগনাইজ করতে পারে। মানে মিক্সড ইফেক্ট এই ড্রাগগুলোর। আর্গোটামাইন সম্পর্কে কিছু তথ্য আমরা নিয়ে ফেলি। This is natural alkaloid, Claviceps purpura থেকে আসে, সেটা আমরা বলেছি। এটার তিনটা ইফেক্ট তোমরা মনে রাখবা, ইম্পর্টেন্ট তিনটা ইফেক্ট মনে রাখবা। আলফা 1 এর সাথে পার্শিয়াল অ্যাগনিস্টিক ইফেক্ট আছে, আবার আলফা 1 কে সে ব্লকও করতে পারে, কারণ আমরা জানি পার্শিয়াল অ্যাগনিস্টের ভূমিকাটা কেমন। একা একা যখন তুমি দিবা তখন সে উইক অ্যাগনিস্টিক ইফেক্ট দেখাবে, আর ইন প্রেজেন্স অফ পিওর অ্যাগনিস্ট সে অ্যান্টাগনিস্ট হয়ে যাবে। তাহলে আলফা রিসেপ্টরের প্রতি, আলফা 1 এর প্রতি দুই রকম রেসপন্স আছে।
আর 3 নম্বর রেসপন্সটা হচ্ছে ইউট্রাসের উপর তার স্ট্রং ইউট্রাইন কন্ট্রাকশন করতে পারে। এই 3টা ইফেক্ট আমরা আর্গোটামাইন দিয়ে পড়বো। ইউট্রাসের উপর স্ট্রং কন্ট্রাকশন যেটা করে সেটাকে বলে এগবলিক্স। যেসব ড্রাগ ইউট্রাসকে কন্ট্রাকশন করে তাদেরকে বলা হয় এগবলিক্স। আর এটার বিপরীত কথা, যেসব ড্রাগ ইউট্রাসের কন্ট্রাকশন বন্ধ করে তাদেরকে বলা হয় টোকোলাইটিক। যারা কন্ট্রাকশন করে তাদেরকে বলা হয় এগবলিক্স, যারা কন্ট্রাকশন প্রিভেন্ট করে তাদেরকে বলা হয় টোকোলাইটিক। আমরা কিন্তু বাই দিস টাইম টোকোলাইটিক ড্রাগ পড়ে ফেলেছি একটা নাম, কোনটা বলো তো? ইউট্রাসের কন্ট্রাকশনকে ইনহিবিশন করবে কোন ড্রাগটা? সালবুটামল। সালবিউটামল, ভেরি গুড। সালবিউটামল, টারবিউটালিন, এই ধরনের বিটা 2 অ্যাগনিস্ট ড্রাগ গুলো ওরা কি ইউট্রাসের কন্ট্রাকশন কি করছে? বন্ধ করে দিচ্ছে। তাহলে ওরা হবে টোকোলাইটিক অ্যাসিড। তাহলে আমরা যখন টোকোলাইটিক কথাটা উচ্চারণ করব তখন আমরা বলবো এটা কথা। আর আজকে আমরা কি বলতেছি? আজকে কি নাম উচ্চারণ করলাম? যারা ইউট্রাসের কন্ট্রাকশন করে তাদের কি বলি? এগবলিক্স। খুবই 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 জরুরি, খুব ছোট্ট একটা ক্লাস কিন্তু খুব জরুরি ক্লাস। বিশেষ করে মেয়েরা যারা প্র্যাকটিস করবা, প্র্যাকটিসে তোমাকে গাইনির পেশেন্ট আসবে, অবস্টেট্রিক পেশেন্ট আসবে, তাদেরকে তোমার ডেলিভারি করাতে হবে। ডেলিভারির পরে প্লাসেন্টা ডেলিভারি যখন হবে, প্লাসেন্টা যেখানে ইউট্রাসের সাথে লেগেছিল সেই অংশটা যখন ডিটাচ হয়ে প্লাসেন্টা ছুটে যাবে তখন সেই অংশ থেকে ব্লিডিং হতে থাকবে। ওটাকে বন্ধ করার জন্য পোস্ট পার্টাম হেমোরেজ যেটাকে বলে, ওটা বন্ধ করার জন্য আমার এই ড্রাগটা লাগবে। তারও আগে ইন্ডাকশন অফ লেবার করতে হবে। সেইগুলো আমরা এই এগবলিক্স ড্রাগ গুলো দিয়ে দেখবো। তাহলে এই আর্গোটালকালয়েড এর ইম্পর্টেন্ট দিকটা হচ্ছে মূলত এগবলিক্স এর দিকে। তার আগে কিছু বাকি ইম্পর্টেন্ট অংশ আছে সেগুলো এখানে বলে দিচ্ছি। তাহলে আর্গোটামাইনের 3টা ইফেক্ট: আলফা 1 রিসেপ্টরের প্রতি পার্শিয়াল অ্যাগনিস্টিক, থেরাপিউটিক ইউজ এটা বেশি হয় কোথায়? ওই যে বললাম ভ্যাসোডাইলেশন হচ্ছিল, এক্সট্রা সেরেব্রাল ভ্যাসোডাইলেশন, ওখানে ভ্যাসোকনস্ট্রিকশন করানো দরকার মাইগ্রেনে। তাহলে আমাকে কি করতে হবে? আলফা 1 অ্যাগনিস্টিক ইফেক্ট দিয়ে আর্গোটামাইন দিয়ে আমরা ইয়ে করি, আমরা মাইগ্রেনে আমরা হেল্প করি। এটা লো ডোজে এই অ্যাগনিস্টিক ইফেক্টটা মোটামুটি থাকে, মাথা ব্যথা কমে যায়। মাইল্ড ওভারডোজ যদি হয়ে যায় তখন সে আলটিমেটলি ব্লকিং ইফেক্টটা প্রিডমিনেন্ট হয়ে যায়। আর আলফা 1 কে ব্লক করলে হেডেকটা আরো বেশি বেড়ে যাবে, কারণ ভ্যাসোডাইলেশন হবে। এমনিতেই তো ভ্যাসোডাইলেশন হচ্ছিল, আরো বেশি হতে পারে। আর আলফা 1 ব্লকিং ইফেক্ট, আর্গোটামাইনের ব্লকিং ইফেক্টও পটেন্ট, তবে এটা মূলত আমরা খেয়াল রাখবো যে ইন প্রেজেন্স অফ পিওর অ্যাগনিস্ট। আর শুধু শুধু ইউট্রাসের উপর ইফেক্ট হচ্ছে কন্ট্রাকশন। নাও আর্গোটালকালয়েড গুলো, যেটা আর্গোটামিন আলফা 1 এর সাথে বাইন্ড করে ভ্যাসোকনস্ট্রিকশন করে, পেরিফেরাল ডিস্টেন্স বাড়ায়, তাহলে ব্লাড প্রেশার বাড়াতে পারে, এটা একটা জানলাম। ব্লাড প্রেশার বাড়ানোর জন্য আলফা 1 রেসপন্সিবল, তাই না? ভ্যাসোকনস্ট্রিকশন। ফেনক্সিবেনজামিনের কথা আমরা বাই দিস টাইম জেনেছি। আমরা যদি আগে ফেনক্সিবেনজামিন দেই তাহলে কি হবে? সে আলফা 1 কে ব্লক করে ফেলবে, তখন আর্গোটামাইন কিন্তু তার পার্শিয়াল অ্যাগনিস্টিক ইফেক্ট দেখাতে পারবে না, কারণ ইন প্রেজেন্স অফ অ্যান্টাগনিস্ট অ্যাগনিস্ট কোনো রেসপন্স দেখাতে পারে না। আর পার্শিয়াল অ্যাগনিস্টের ধর্ম খেয়াল রাখো, কয়েকটা কথা খেয়াল রাখো। পার্শিয়াল অ্যাগনিস্ট আমরা বললাম আর্গোটামাইন, একা যখন দিবা সে উইক অ্যাগনিস্টিক ইফেক্ট দেখাবে। ইন প্রেজেন্স অফ অ্যান্টাগনিস্ট, এইমাত্র যে লাইনটা বললাম, ইফ ফেনক্সিবেনজামিন ইজ গিভেন ফার্স্ট, এটা অ্যান্টাগনিস্ট আলফা 1 কে ব্লক করে ফেলবে, তখন আর্গোটামাইনটা আলফা 1 এর সাথে বাইন্ড করতে পারবে না, রেসপন্স দেখাতে পারবে না। তাহলে ইন প্রেজেন্স অফ অ্যান্টাগনিস্ট পার্শিয়াল অ্যাগনিস্ট কি হয়ে যাবে? কোনো রেসপন্স দেখাতে পারলো না। আর ইন প্রেজেন্স অফ পিওর অ্যাগনিস্ট যেমন অ্যাড্রেনালিন, যেমন পরের লাইনটা দেখো, একা যখন দিবা তখন তুমি পিওর অ্যাগনিস্টের পার্শিয়াল অ্যাগনিস্টের ইফেক্টটা পাইলা, কিন্তু যদি পিওর অ্যাগনিস্ট অ্যাড্রেনালিন দাও তারপরে তুমি দাও আলফা মানে আর্গোটামিন, তখন কি হবে? ইট ইজ কনভার্টেড ইনটু অ্যান্টাগনিস্ট। অ্যান্টাগনিস্ট মানে সে আলফা 1 কে ব্লক করে ফেলবে, অ্যাড্রেনালিন গিয়ে তখন আলফা 1 এর সাথে বাইন্ড করতে পারবে না, তখন অ্যাড্রেনালিন ফ্রি পাবে কোন রিসেপ্টরকে? বিটা 2 রিসেপ্টর। তাহলে একা যখন অ্যাড্রেনালিন দিয়েছিলে তখন তুমি পেয়েছিলে শুধু একা অ্যাড্রেনালিন, সে কিন্তু পিওর অ্যাগনিস্ট, সে আলফা 1 এর সাথে বাইন্ড করে ভ্যাসোকনস্ট্রিকশন করে, পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ায়, ব্লাড প্রেশার বাড়ায় একা। কিন্তু তুমি এখন অ্যাড্রেনালিন দিছো পরে সাথে আর্গোটামাইনের সাথে, আর্গোটামাইন তখন কি হয়ে গেছে? পিওর অ্যাগনিস্টের প্রেজেন্সে আমরা জানি পার্শিয়াল অ্যাগনিস্টের ধর্ম হচ্ছে সে অ্যান্টাগনিস্টে পরিণত হয়ে যায়, তখন সে রেসপন্স দেখাতে পারে না কিন্তু তার রিসেপ্টরটা অকুপাই করে রাখে। তাহলে আলফা 1 কে অকুপাই করে রাখবে আর্গোটামিন, তখন অ্যাড্রেনালিন গিয়ে ফ্রি পাবে বিটা 2 রিসেপ্টরকে। আগের বারে অ্যাড্রেনালিন ভ্যাসোকনস্ট্রিকশন করেছিল, এবার টোনটা কি হয়ে গেল? ভ্যাসোডাইলেশন হলো। তাহলে রিভার্স টোন না? এই রিভার্স টোন
ভ্যাসেলে, এবং এটা আবিষ্কার করেছেন স্যার হেনরি ডেইল। এই নাম অনুসারে এই ঘটনাটাকে বলা হয় ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেইল। এই অংশটা কি বুঝছি? স্টুডেন্টস, এই অংশটা কি বুঝেছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে এই ঘটনাটা ফেনক্সি বেঞ্জামিন দিয়েও হতে পারে অ্যাড্রেনালিনের সাথে, আর আর্গোটামিন দিয়েও হতে পারে অ্যাড্রেনালিনের সাথে, ঠিক না? কারণ ফেনক্সি বেঞ্জামিন বলো, সে তো অ্যান্টাগনিস্ট আছেই, সে আলফা 1 কে ব্লক করে দিচ্ছে, তারপরে তুমি যদি অ্যাড্রেনালিন দাও তাহলে বিটা 2 কে সে ফ্রি পাচ্ছে। তখন সে আগে একা অ্যাড্রেনালিন ভ্যাসোকনস্ট্রিকশন দেখিয়েছিল, এখন ফেনক্সি বেঞ্জামিন দেওয়ার পরে অ্যাড্রেনালিন দিয়েছে, সে ভ্যাসোডাইলেশন দেখাচ্ছে। তাহলে রিভার্স ইফেক্টটা এখানে আমি পাচ্ছি। আবার একা অ্যাড্রেনালিন ভ্যাসোকনস্ট্রিকশন করে, আর অ্যাড্রেনালিনের সাথে তুমি যখন পার্শিয়াল অ্যাগনিস্ট হিসেবে আর্গোটামিন দিবা, তখন সে অ্যান্টাগনিস্টে পরিণত হয়ে যায়, আলফা 1 কে সে অকুপাই করে ফেলে, অ্যাড্রেনালিনকে বাইন্ড করতে দেয় না। তখনও তুমি দেখবা যে অ্যাড্রেনালিন গিয়ে বিটা 2 রিসেপ্টরের সাথে বাইন্ড করছে, তখন সে ভ্যাসোডাইলেশন করছে। তাহলে দুই ক্ষেত্রেই আইদার তুমি অ্যান্টাগনিস্ট দেওয়ার পরে অ্যাড্রেনালিন অথবা পার্শিয়াল অ্যাগনিস্টের সাথে অ্যাড্রেনালিন দাও, তুমি ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেইল ফেনোমেননটা পাবা। ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেইল ফেনোমেনন বুঝি নাই এমন কেউ আছে এখন ক্লাসে? আছি? বুঝি নাই এমন কেউ? ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেইল ঘটনাটা বুঝি নাই এমন কেউ কি ক্লাসে এখন আছে? ম্যাম আরেকবার একটু বলেন। আসলে ভ্যাসোমোটর মানে ভ্যাসেলের টোন, রিভার্সাল মানে বিপরীত, ডেইল অ্যাকর্ডিং টু স্যার হেনরি ডেইল, উনি যে বিজ্ঞানী যিনি ভ্যাসেলের উপরে, ব্লাড ভ্যাসেলের উপরে টোন কেমন দেখার জন্য উনি অ্যাড্রেনালিনের রেসপন্সটা দেখছিলেন। তো তিনি দেখলেন প্রথমে যখন অ্যাড্রেনালিন দেওয়া হলো, তখন অ্যাড্রেনালিন দিয়ে ভ্যাসোকনস্ট্রিকশন পাওয়া গেল। কেন পাওয়া গেল? সে বুঝতে পারলো নিশ্চয়ই কোনো রিসেপ্টরের সাথে, ব্লাড ভেসেলের কোনো রিসেপ্টরের সাথে সে বাইন্ড করছে এবং সে টোন বাড়ায় দিছে এবং আলটিমেটলি ভ্যাসোকনস্ট্রিকশন হয়েছে। একা অ্যাড্রেনালিন দিয়ে তিনি দেখলেন। তারপরে তিনি কি করলেন? তিনি করলেন কি, দুইটা ঘটনা দেখলেন। একটা হচ্ছে তিনি দেখলেন যে ফেনক্সি বেঞ্জামিন দিলেন, আলফা 1 ব্লকার, উনি জানেন আলফা 1 কে ব্লক করে দেওয়ার পরে অ্যাড্রেনালিন দিলেন। তখন কি দেখা গেল, অ্যাড্রেনালিনটা আর আলফা 1 এর সাথে বাইন্ড করতে পারতেছে না, সে তখন বিটা 2 এর সাথে বাইন্ড করতেছে। বিটা 2 এর সাথে বাইন্ড করলে রেসপন্সটা কি হচ্ছে? ভ্যাসোডাইলেটেশন। আগের বারে হয়েছিল ভ্যাসোকনস্ট্রিকশন, টোনটা বেড়ে গেছিল, এবার টোনটা রিল্যাক্স হয়ে গেল। তাহলে রিভার্স টোন হইল না? কোথায় হলো? ভ্যাসেলে। তাহলে ভ্যাসোমোটর রিভার্সাল, এটুকু বুঝছি। ইয়েস ম্যাম। কে করছে এই ঘটনাটা আবিষ্কার? স্যার হেনরি ডেইল। তাহলে উনার নাম দিয়ে দিছি অফ ডেইল, তাই না? আর এটা এটা তিনি আর্গোটামিন দিয়েও উনি দেখতে পেলেন এরকম ঘটনাটা। কারণ আর্গোটামিন পার্শিয়াল অ্যাগনিস্ট, তার ধর্ম হচ্ছে পিওর অ্যাগনিস্টের প্রেজেন্সে সে অ্যান্টাগনিস্ট হয়ে যায়। তুমি যখন অ্যাড্রেনালিন এর সাথে আর্গোটামিন দিছো, অ্যার্গোটামিন দিয়ে আলফা 1, কারণ আলফা 1 এর সাথে পার্শিয়াল অ্যাগনিস্টিক ইফেক্ট, আর অ্যাড্রেনালিনের উপস্থিতিতে সে হয়ে যাবে আলফা 1 অ্যান্টাগনিস্ট। তাহলে এখন সে আর্গোটামিন কি করলো? আলফা 1 কে ব্লক করে দিল। তাহলে অ্যাড্রেনালিন আবারও আলফা 1 কে ফ্রি পাবে না, আবার সে গিয়ে বাইন্ড করবে বিটা 2 রিসেপ্টরের সাথে। তাহলে এখনো সেই আগেরই ঘটনা হলো, রিভার্স মোটর ভেসেল টোন কে করলো? ডেইল। তাহলে ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেইল ঘটনাটা উনি দেখলেন যে একই ভেসেলের টোনের রিভার্সিবল ঘটনা ঘটাইতে পারে অ্যাড্রেনালিন দিলে, এই আইদার একা দেওয়ার পরে অ্যান্টাগনিস্ট দিলেও অথবা এই পার্শিয়াল অ্যাগনিস্টের সাথে কম্বিনেশন দিলেও এই ঘটনাটা তিনি দেখছেন। হ্যাঁ, এটুকু বুঝছি। তাহলে এখন ম্যাম 2 নাম্বার পয়েন্টে ওই ইফেক্ট বলতে ম্যাম এটা কি ভ্যাসোডাইলেটেড হবে তখন? আর মানে hello first if then pure agonist adrenaline given then agonist is converted to antagonist prevents adrenaline to act over alpha 1 so adrenaline acts as free. ম্যাম 2 নাম্বার পয়েন্ট 2 নাম্বার পয়েন্ট বলো, আমি দেখতেছি তো, বলো। নো ইফেক্ট ডাইলেটেশন হবে তাই না ম্যাম?
আলফা 1 ব্লকড ইফ আর্গোটামিন নো ইফেক্ট মানে হচ্ছে গিয়া এখন মানে অ্যাড্রিনালিন না দিলে কোনো রেসপন্স তুমি পাচ্ছ না, ভ্যাসোকনস্ট্রিকশন হচ্ছে না, ভ্যাসোডাইলেশন পাবা না, কারণ তুমি যতক্ষণ না পর্যন্ত একটা অ্যাগনিস্ট দিবা ততক্ষণ পর্যন্ত কোনো রেসপন্স পাবা না। তাহলে আর্গোটামিন দিলে যে ভ্যাসোকনস্ট্রিকশনটা পেতে, খেয়াল করো আর্গোটামিন একা দিলে কি পাইতা রেসপন্স, সে ছিল পার্শিয়াল অ্যাগনিস্ট, সে আলফা 1 এর সাথে বাইন্ড করতো, ভ্যাসোকনস্ট্রিকশন করতো, তাই না? জি ম্যাম। এখন জি, তুমি ma'am. ফেনক্সিবেনজামিন দিয়ে আলফা 1 কে ব্লক করে দিছো, তাহলে পার্শিয়াল অ্যাগনিস্ট আর্গোটামিন কি কোনো আলফা 1 এর সাথে বাইন্ড করতে পারতেছে? নো ম্যাম। ওর তো বিটার সাথে কোনো সম্পর্ক নাই, না ম্যাম। তাহলে ও কোনো রেসপন্স দেখাতে পারছে না, মানে হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন করতে পারছে না। নো ইফেক্ট বলতে আর্গোটামিন যে ভ্যাসোকনস্ট্রিকশন করতো সেই ইফেক্টটা তুমি এখন দেখবা না, কারণ ফেনক্সিবেনজামিন দিয়ে আর্গোটামিনের রেসপন্সটা তুমি বন্ধ করে দিছো। আমি যে কথাটা এখন বলছি সেটা হলো গিয়া ফেনক্সিবেনজামিন দেওয়ার পরে যদি তুমি অ্যাড্রিনালিন দাও তাহলে কি হবে, অথবা আর্গোটামিন দেওয়ার সাথে যদি অ্যাড্রিনালিন দাও তাহলে কি হবে। ওই 2 নাম্বার পয়েন্টে এখানে আর অ্যাড্রিনালিনের কথা লেখা ছিল না, আমি অ্যাড্রিনালিন অ্যাড করে দিচ্ছি বোঝানোর জন্য যে একা আর্গোটামিন দিলে তুমি কোনো রেসপন্স পাচ্ছ না, তখন তুমি কি করলা, ফেনক্সিবেনজামিন দেওয়ার পরে একটা অ্যাগনিস্ট দিতে হবে, সেই অ্যাগনিস্টের নাম আমি অ্যাড্রিনালিন বললাম, তখন আলফা 1 ব্লক কিন্তু বিটা 2 ওপেন, আর অ্যাড্রিনালিন গিয়ে বিটা 2 এর সাথে বাইন্ড করতে পারবে। কিন্তু 2 নাম্বার পয়েন্টে আর্গোটামিনের নো ইফেক্ট কথার অর্থ হচ্ছে একা যখন আর্গোটামিন দিয়েছিলে আফটার গিভিং ফেনক্সিবেনজামিন তখন তুমি কোনো ভ্যাসোকনস্ট্রিকশন পাচ্ছ না, এটা হচ্ছে ইফেক্ট, নো ইফেক্ট আর কি। কারণ কি, তুমি পার্শিয়াল অ্যাগনিস্টের কোন রিসেপ্টরের প্রতি বলছো, আলফা 1 এর প্রতি বলছো, আর তার তো বিটার প্রতি কোনো ইফেক্ট নাই অ্যাগোটামিনের, তাই না? জি ম্যাম। এখন বুঝছো নো ইফেক্ট মানে কি? জি ম্যাম বুঝছি। কি নো ইফেক্ট মানে কি বলো? ম্যাম ভ্যাসোকনস্ট্রিকশন হবে না, মানে বলো বলো। আর্গোটামিনটা যে উদ্দেশ্যে দেওয়া হবে, ফেনক্সিবেনজামিন যদি এর আগে দেওয়া হয় সেক্ষেত্রে কোনো ইফেক্ট পাবো না। মানে আর্গোটামিনের যে পার্শিয়াল অ্যাগোনিস্টিক ইফেক্ট ছিল যেটা ভ্যাসোকনস্ট্রিকশন করতো সেই ইফেক্টটা তুমি এখন আর পাবা না, বুঝছো? জি ম্যাম বুঝছি। নো ইফেক্ট বলতে এখন তাহলে ক্লিয়ার সবার জন্য, নো ইফেক্ট ভ্যাসোকনস্ট্রিকশন হবে না। হবে না। আর সব সময় মনে রাখবা রেসপন্স কে দেখায়, অ্যাগনিস্ট নাকি অ্যান্টাগনিস্ট? Always response is done by the agonist because we know that antagonists have affinity for the receptor but no efficacy, no efficacy, ঠিক? জি ম্যাম। আর্গোটামিনের পরিচয় আমরা কি দিলাম, ইট ইজ আ পার্শিয়াল অ্যাগনিস্ট, আর আমরা পার্শিয়াল অ্যাগনিস্টের ধর্মে পড়েছি একা একা তুমি যখন দিবা সে রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারবে এবং উইক রেসপন্স দেখাতে পারবে। উইক রেসপন্স ইন কম্পারিজন টু হুম, ইন কম্পারিজন টু পিওর অ্যাগনিস্ট। কিন্তু যখন পিওর অ্যাগনিস্টের উপস্থিতিতে তুমি পার্শিয়াল অ্যাগনিস্ট দিবা কম্বিনেশনে, তখন সে হিরো থেকে হয়ে যাবে ভিলেন, তখন সে আলফা 1 কে বাইন্ড করে ফেলবে, ব্লক করে ফেলবে, কিন্তু কোনো রেসপন্স দেখাবে না। ব্যাখ্যাটা জানা নাই বাট এটা হচ্ছে, তাই আমরা এটা জেনে রাখবো। তখন তুমি অ্যাড্রিনালিন দিলে তখন কি হবে, তখন তুমি দেখবা একা একা অ্যাড্রিনালিন দিলে ভ্যাসোকনস্ট্রিকশন পেতাম, একা একা আর্গোটামিন দিলেও ভ্যাসোকনস্ট্রিকশন পেতাম, কিন্তু আফটার এক্সপোজার অফ বোথ কম্বাইন্ড ড্রাগ দেন what happens, alpha 1 is blocked, so adrenaline cannot bind with the alpha 1 receptor, so it cannot cause vasoconstriction, so it says that beta 2 receptor is free in the blood vessel, then it binds with the beta 2 receptor and causes vasodilation. So it is the opposite response of adrenaline when it was given alone, isn't it? Yes ma'am. Yes. Now এই টার্মটা ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেল টার্মটা কি ড্রাগ দিয়ে দেখলেন? স্যার হেনরি ডেল কোন ড্রাগটা দিয়ে দেখলেন? অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন দিয়ে। অ্যাড্রিনালিনের আরেকটা নাম কি? এপিনেফ্রিন। এপিনেফ্রিন।
তাহলে এই ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেইল ফেনোমেনন তার আরেকটা নাম হচ্ছে এপিনেফ্রিন রিভার্সাল। খাতায় লিখে রাখো, কারণ অনেক সময় দেখা যাবে তোমাকে অস্পিতে কোশ্চেন করবে এরকম। আমরা পড়ি যে এপিনেফ্রিন রিভার্সাল ফেনোমেনন এক্সপ্লেইন। প্রথম কথা, ইজ এপিনেফ্রিন ফেনোমেনন সিন বাই নরএপিনেফ্রিন? বলো, উত্তর বলো। না ম্যাম, কারণ বিটা রিসেপ্টরের সাথে বিটা 2 রিসেপ্টরের সাথে বাইন্ড করবে না। এই অস্পি পরীক্ষা যাওয়া আগ পর্যন্ত এই ইনফরমেশনটা মনে থাকবে নাকি থাকবে না? থাকবে না। পরীক্ষার আগের দিন আমি দেখতে পারি নাই, রিভিশন দিতে পারি নাই, তাই আমি এই ঘটনাটার উত্তরটা লিখতে পারলাম না, এমন কি হবে? হবে না ইনশাআল্লাহ। হওয়া উচিত, হওয়া উচিত। যদি তুমি বুঝতে পারো রিসেপ্টর কনসেপ্টটা তোমার মাথায় ঢুকে এবং তুমি জানো যে কোন রিসেপ্টর কোন রেসপন্স দেখাচ্ছে, ড্রাগ অ্যাগোনিস্ট এবং তার কোন কোন রিসেপ্টর ইফেক্ট আছে, সেটা যদি এপিনেফ্রিন হয় কোন কোন রিসেপ্টর ইফেক্ট আছে, সেটা যদি নরএপিনেফ্রিন হয় কোন কোন রিসেপ্টর ইফেক্ট আছে, এবং আমরা যদি এটা ভালো করে মনে রাখি, তাহলে আমাকে এই জিনিসটা পরীক্ষার আগে রাতে মুখস্থ করারও কিছু নাই, রিভিশন দেওয়ার কিছু নাই। ইট ইজ আ কনসেপ্ট দ্যাট ইজ বিল্ড আপ ইন দ্য ক্লাস, আর্লি ইন দ্য ক্লাস, ইজন্ট ইট? Yes ma'am. Yes, and pile up these concepts. Just pile up and build up the buildings. With the building, total pharmacology concept, it will appear in the exam freely, easily. Mone thakbe? জি ম্যাম। Because it is not a subject to memorize just the definitions, only the definitions and only the definitions, isn't it? এটা তো সেটা না যে শুধুই সংজ্ঞা মুখস্থ করে আমি আসলাম আর উগরায় দিলাম, এরকম কি সাবজেক্ট সেটা? না ম্যাম। না, it is a subject to understand, to realize, to build up the concept, and with that concept you will face the Bible, and also you will write in the exam written. মনে থেকে যাবো। তাহলে এখানে আমি এই স্লাইডে কতগুলো কথা বলে দিলাম। এপিনেফ্রিন রিভার্সাল ফেনোমেনন অথবা ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেইল ফেনোমেনন, it is how occurring we have explained, and why it is not seen with the norepinephrine. We know the explanation because norepinephrine structure does not allow to bind with the beta 2 receptor. That's why the epinephrine reversal phenomenon will not be seen by the norepinephrine. ঠিক আছে? আসলে আর্গো অ্যালকালয়েড গুলোর এই একটা চার্ট আছে, এটা চেষ্টা করো কিছুটা মনে রাখার জন্য, তাহলে হবে কি কোন ড্রাগটা কোথায় রেসপন্স করছে এটা একটু মনে রাখতে পারবো। যেমন আর্গোমেট্রিন যেটা বললাম, ওটার আমরা বলেছি যে শুধু আলফা রিসেপ্টরের সাথে না, অন্য রিসেপ্টর গুলোর সাথেও তাদের সম্পর্ক এবং ইউটেরাসের উপরে ইফেক্ট আছে। আলফা রিসেপ্টর, ডোপামিন রিসেপ্টর, সেরোটোনিন রিসেপ্টর এবং নিউট্রান স্মুথ মাসেল, এদের উপরে এই আর্গো অ্যালকালয়েড গুলোর রেসপন্স দেখা যায়। তার মাঝে আর্গোমেট্রিনের আলফার উপর তত ইফেক্ট নাই, ডোপামিনের প্রতিও তত না 1+, আর সেরোটোনিনের প্রতি পার্শিয়াল অ্যাগনিস্টিক ইফেক্ট আছে, বলতে গেলে এটা মাইল্ড অ্যান্টাগনিস্টে পরিণত হয়ে যায়। আর ইউটেরাসের উপর আর্গোমেট্রিনের স্ট্রং কন্ট্রাকশন, 3টা প্লাস দেওয়া দেখো, তার মানে স্ট্রং ইউটেরাইন কন্ট্রাকশন করবে। একটা ইউটেরাস, ফিমেলের যে ইউটেরাসের কয়টা পার্ট আছে? তিনটা। বডি ফান্ডাস। কি বডি ফান্ডাস, আগে বডি বলে, আগে বডি বলে, ফান্ডাস, আগে ফান্ডাস, বডি, বডি, সার্ভিক্স, 3টা পার্ট, তাই না? 3টা পার্ট। তাহলে এখন 3টা পার্ট আমরা জানলাম, ফান্ডাস, বডি, সার্ভিক্স। 3টা পার্ট আমার খুবই মনে রাখার জন্য এই জন্য দরকার যে ডেলিভারি প্রসেসটা আমাকে কি করতে হবে, একটা বেবি ডেলিভারি করার জন্য ফান্ডাস থেকে বডি থেকে কন্ট্রাকশন করে সার্ভিক্স রিল্যাক্সেশন করে বেবি ডেলিভারি করাতে হবে, পার্চুরেশন ঘটনাটা, তাই না? যখন একটা ইউটেরাসের ভিতরে একটা বেবি কন্টেন্ট থাকবে, লেবার ইন্ডাকশন হবে, তখন আমাকে কি করতে হবে, এমন কন্ট্রাকশন দিতে হবে যে ফান্ডাস আর বডি কন্ট্রাকশন করলো আর সার্ভিক্সটা রিল্যাক্সেশন হয়ে কন্টেন্টটা বের করে দিল। এই ঘটনাটা একটা হলো লেবার ইন্ডাকশনের ঘটনা। আর যদি এখন এমন হয় আমি ফান্ডাস, বডি, সার্ভিক্স একসাথে কন্ট্রাকশন করে দিই, তাহলে কি হবে, বাচ্চাটা বের হবে না, হবে না, মরেই যাবে, চ্যাপ্টা হয়ে মরেই যাবে। ঠিক আছে, বের হবে না তো পরের কথা। তা আমরা কি চাইবো বাচ্চাটাকে মেরে ফেলি? না ম্যাম। না,
তাহলে এই যে স্ট্রং ইউট্রাইন কন্ট্রাকশন এবং এটা ওই তিনটা পার্টকে একসাথে কন্ট্রাকশন করে, তাহলে এই কন্ট্রাকশনটা আমার কখন দরকার বলতে পারো? আমি কিন্তু একটু আগে বলেছিলাম অ্যাকুমেট্রিন, তাহলে আমাকে স্ট্রং কন্ট্রাকশন করতে পোস্টপার্টাম হেমোরেজে। ভেরি গুড। আমার যখন বেবি ডেলিভারি হয়ে গেছে, আমার যখন প্লাসেন্টা ডেলিভারি হয়ে গেছে, আমি তখন প্রশ্ন করবো বেবি ডেলিভারি হয়েছে, ঠিক আছে, এখন তার বাচ্চা মরার কিছু নেই, এখন দিয়ে দাও আর্গুমেন্ট্রিন, তুমি দিয়ে দিবা? ভিতরে কি না, আছে? ma'am। বেবি ডেলিভারির পরে প্লাসেন্টা আছে, আর প্লাসেন্টা যদি ভিতরে রিটেইন হয়ে যায় তাহলে একদম আরো ভয়ঙ্কর অবস্থা হবে, ব্লিডিং হতেই থাকবে। রিটেইন প্লাসেন্টা করা যাবে না, প্লাসেন্টা ডেলিভারি হবে, তারপরে যে প্লাসেন্টা যেখান থেকে ছুটে আসছে সেখান থেকে যে ব্লিডিং হতে থাকছে এগুলা, সেই ব্লাড ভেসেল গুলো এবং ইউটেরাস স্মুথ মাসেলকে স্ট্রং কন্ট্রাকশন করে ব্লাড ভেসেল গুলো ভাসোকনস্ট্রিকশন করে দিবে, আলটিমেটলি পোস্টপার্টাম হেমোরেজটা বন্ধ হবে। তাহলে আর্গুমেন্ট্রিনের ক্লিনিক্যাল ইউজ কিন্তু আমরা জেনে গেলাম, এবং আমি আরেকটা পয়েন্ট এখন বলেই দিছি আগে, আর্গুমেন্ট্রিনের আরেকটা ডিফারেন্সে যাওয়ার আগে, যে কোন কোন পার্টকে সে কন্ট্রাকশন করে। তিনটা পার্ট। ফান্ডাস আর বডি। সার্ভিস বাদ দিলা কেন? তিনটা পার্টকেই ফান্ডাস, বডি, সার্ভিস এট এ টাইম স্ট্রং ইউট্রাইন কন্ট্রাকশন করে, তাহলে এই জন্যই তো তাকে আমি পোস্টপার্টাম হেমোরেজ ব্যবহার করবো, নট ফর দ্য ইন্ডাকশন অফ লেবার। ঠিক আছে? এখন মেথিসার্জাইড এই ড্রাগটা সেরোটোনিনের সাথে সম্পর্ক মূলত হাইলি অ্যান্টাগনিস্ট। লাইসার্জিক অ্যাসিড ডাইথেলামাইড, এই যেটা এলএসডি, এটা ডোপামিনের সাথে সম্পর্ক, যার জন্য হ্যালুসিনেশন ঘটায়, যার জন্য এটা নেয় পেশেন্টরা বা অ্যাবিউজাররা। আর আর্গোটেমাইন, যেটা আমরা একটু আগে বলেছি যে মাইগ্রেনে আমার দরকার, সেরোটোনিন রিসেপ্টরে ইয়ে করে পার্শিয়াল অ্যাগোনিস্টিক ইফেক্ট, এবং আলফা 1 রিসেপ্টরের সাথেও পার্শিয়াল অ্যাগোনিস্ট, মানে ভ্যাসোকনস্ট্রিকশন করে মাইগ্রেনে আর্গোটেমাইনটা আমাদের হেল্প করে। ডাইহাইড্রো আর্গোটেমাইন যেটা, এটাও মোটামুটি অ্যান্টাগনিস্ট আর পার্শিয়াল অ্যাগোনিস্ট আছে। ব্রোমোক্রিপ্টিনটা মনে রাখবা একটা কথা, যে ব্রোমোক্রিপ্টিনের সাথে সবসময় ডোপামিনের সাথে সম্পর্কটা উল্টো, একটা বাড়লে আরেকটা কমে। নরমালি ব্রোমোক্রিপ্টিন ডোপামিনকে কমায় রাখে, ব্রোমোক্রিপ্টিন ডোপামিনকে স্টিমুলেশন করে, ডোপামিনের সাথে সম্পর্ক হচ্ছে প্রোল্যাকটিনের উল্টা, ডোপামিন ডিক্রিজেস প্রোল্যাকটিন। আবার খেয়াল করো কথাটা, ডোপামিন আর প্রোল্যাকটিনের সম্পর্ক কেমন? ডোপামিন ডিক্রিজেস প্রোল্যাকটিন, আর প্রোল্যাকটিনের কাজ কি? মিল্ক সিক্রেশন করা, তাই না? জি ম্যাম। ফিজিওলজি প্রোল্যাকটিন, মিল্ক সিক্রেশন, এই ইয়েগুলা কি যেন নামগুলো, মিল্ক সিক্রেশনের সাথে প্রোল্যাকটিনের সম্পর্ক এটুকু মনে আছে? জি ম্যাম। সে ডোপামিন প্রোল্যাকটিনকে কমায় দেয়, আর ডোপামিনকে অ্যাগোনিস্টিক ইফেক্ট হিসেবে পাবা তুমি ব্রোমোক্রিপ্টিন। তাহলে এখন ব্রোমোক্রিপ্টিন তুমি যদি দাও, তাহলে প্রোল্যাকটিন সিক্রেশন কি হবে? বাড়বে। কমে যাবে। কমে যাবে। বাড়বে কি বললো? কমে যাবে। কমে যাবে। ডোপামিন বাড়বে। অ্যান্টাগনিস্ট বললাম না, একজন বাড়লে একজন কমে, ডোপামিন বাড়লে প্রোল্যাকটিন কমায় দেয়। প্রোল্যাকটিন কমানো দরকার কখন? মিল্ক সিক্রেশন কমায় ফেলতে হবে যাদের, কাদের মিল্ক সিক্রেশন কমায় দেওয়া দরকার বলো তো? বুদ্ধি। বেবি মরে গেছে হয়তো, তাদের ক্ষেত্রে। শুধু মরে গেলে হবে? আলাদা করে নিয়ে গেছে গিয়ে, জামাই কারে নিয়ে গেছে গিয়া, আমি আমার বাচ্চা দিব না। আবার শুধু কারাকারি না, ভালো কারণে আমি এখন হজে যাবো, হতে পারে না? জি ম্যাম, হতে পারে। বাচ্চা ছোট, আমি এখন ব্রেস্ট মিল্ক পড়াবো না, অনেক কারণেই হতে পারে। তো সঙ্গত কোনো কারণে, সঙ্গত বা অসঙ্গত যে কোনো কারণেই হোক, আমাকে যদি মিল্ক সিক্রেশন কমায় ফেলতে হয়, তাহলে আমাকে কি দিতে হবে? প্রোল্যাকটিন কমানোর ড্রাগ হচ্ছে ডোপামিন অ্যাগনিস্ট ব্রোমোক্রিপ্টিন। তাহলে ব্রোমোক্রিপ্টিন আমরা পার্কিনসনিজমেও পাবো, আমরা যখন সেরেব্রাম সিস্টেমের ডিজিজ গুলো পড়বো। পার্কিনসনিজম একটা ডিজিজ দেখবো, সেখানে ব্যাজাল গ্যাংলিয়ার নামটা মনে আছে অ্যানাটমির? ব্যাজাল গ্যাংলিয়া। জি ম্যাম। ব্যাজাল গ্যাংলিয়াতে অ্যাসিটাইলকোলিন এবং ডোপামিনের একটা ব্যালেন্স আছে, নিক্তি ব্যালেন্স। দেখা যায় ডোপামিন গুলো ধ্বংস হয়ে যায় কোনো কারণে। দেখো এই যে ব্যালেন্সটা, যদি ডোপামিন কোনো কারণে ধ্বংস হয়ে যায়, অ্যাসিটাইলকোলিন কিন্তু নরমালি ছিল, কিন্তু দেখতে কেমন লাগতেছে এখন? বেশি মনে হচ্ছে অ্যাসিটাইলকোলিন। বেশি মনে হচ্ছে না? আপার হ্যান্ড হয়ে যায় আসলে, আপার হ্যান্ড হয়ে গেলে তখন ওটাকে কমায় দেওয়ার জন্য বা ডোপামিনকে বাড়ানোর জন্য ড্রাগ দিতে হয়। অ্যাসিটাইলকোলিনকে কমানোর জন্য অ্যান্টিকোলিনার্জিক, অথবা ডোপামিনকে বাড়ানোর জন্য ডোপামিনার্জিক ড্রাগ। এই যে ব্রোমোক্রিপ্টিন ডোপামিন রিসেপ্টর অ্যাগনিস্ট ড্রাগ হিসেবে আমরা তখন দেই। এটা ছিল পার্কিনসনিজমের ইউজ। এছাড়া আরেকটা ইউজ কি করে ফেললাম? পার্কিনসনিজম ছাড়া কোথায় আমরা ইউজ করতে পারলাম? মিল্ক প্রোডাকশন কমানোর জন্য। মিল্ক সাপ্রেশন। বাচ্চা মারা যেতে পারে, বাচ্চাকে সেপারেট করে নিতে পারে, বা সঙ্গত কারণে আমার এখন ব্রেস্ট মিল্ক করানো সম্ভব না, বা পেশেন্ট অ্যান্টি ক্যান্সার ড্রাগ নিচ্ছে,
অ্যান্টি ক্যান্সার ড্রাগ দিলে ব্রেস্ট মিল্ক দিয়ে সিক্রেশন হতে পারে, বাচ্চার ক্ষতি হতে পারে, তখনও কিন্তু তোমাকে ব্রেস্ট মিল্ক সাপ্রেশন করতে হবে। তাহলে কতগুলো কারণ আমি বলে দিলাম কখন আমরা ব্রেস্ট মিল্ক সাপ্রেশন করাচ্ছি এবং কি দিয়ে করাচ্ছি, ব্রোমোক্রিপ্টিন দিয়ে। ঠিক আছে, তবে ব্রোমোক্রিপ্টিনটা ইয়ে করে কেমোরিসেপ্টর ট্রিগারসকে স্টিমুলেশন করে, ভমিটিং সেন্টার, তাহলে বমি করাবে, কিন্তু বমি হয়, বমি হয়। ঠিক আছে, তাহলে আর্গোটেট ক্যালোয়েডের ওই চার্টটা একটু খেয়াল রাখবা। খেয়াল রাখার জন্য জাস্ট মনে রাখতে হবে আলফা রিসেপ্টর, ডোপামিন রিসেপ্টর, সেরোটোনিন আর ইউট্রাস, এই চারটা কথা মনে রাখতে হবে। আর ইম্পর্টেন্ট ড্রাগের আছে মূলত আর্গুমেন্ট্রিনটা মনে রাখবা, লাইসাইট্রিক অ্যাসিড এলএসডি যেটা, এটা দিয়ে তো হ্যালুসিনেশন করে, তাই ডোপামিনের সাথে সম্পর্ক। আর্গোটামাইনটা পার্শিয়াল অ্যাগনিস্ট আলফা 1 বা সেরোটোনিন, যার জন্য মাইগ্রেন। আর হচ্ছে ব্রোমোক্রিপ্টিনটা ডোপামিন রিসেপ্টর অ্যাগনিস্ট, যার জন্য দুইটা জায়গা, একটা হচ্ছে অ্যান্টিপার্কিনসনস আর একটা হচ্ছে ইন সেপারেশন। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে দেখো বলো ম্যাম অ্যান্টি পার্কিনসনটা একটু আরেকবার বলেন। অ্যান্টি পার্কিনসনিজমের নরমালি হচ্ছে গিয়ে ডোপামিন এবং অ্যাসিটাইলকোলিনের যে ব্যালেন্সটা, সেই ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়? ডোপামিন গুলো ডিস্ট্রয় হয়ে যায়। ডোপামিন যখন ডিস্ট্রয় হয়ে যায়, ব্যালাদিনিয়াতে আপার হ্যান্ড হয়ে যায় অ্যাসিটাইলকোলিন। তখন ডোপামিনার্জিক অ্যাগনিস্ট ড্রাগ দিতে হয়, ডোপামিন যেন আবার নরমাল ব্যালেন্সে আসে, অথবা অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ দিতে হয়। এখানে ডোপামিন অ্যাগনিস্ট ড্রাগ হিসেবে এই ব্রোমোক্রিপ্টিনটা আমরা পাই পার্কিনসনিজমে। এবার বুঝছো? জি ম্যাম। আর এছাড়া এলএসডি যেটা, ওই যে বলছিলাম সেরোটোনিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট ইফেক্ট, হ্যালুসিনেশন করে, ডোপামিনের সাথে সম্পর্ক আছে। তো এই এলএসডি ড্রাগ গুলো নিয়ে যারা হ্যালুসিনেশন বিহেভিয়ার চেঞ্জ, এই স্বপ্নের জগতে থাকতে চায়, তারা এলএসডি গুলো নেয় এবং নেওয়ার পরে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। তার জন্য ওই যে কিছুদিন আগে একটা ঘটনা হয়েছিল না, খবরে দেখাচ্ছিল এলএসডি নিয়ে। ঠিক আছে, ছেলে মেয়েদের, ইয়াং ছেলে মেয়েদের আসলে মানে নিজেকে স্বপ্নের জগতে নেওয়ার জন্য আর যে কি কি করবে তারা, এই এলএসডি হচ্ছে সেই ঝামেলার ড্রাগ। ব্রোমোক্রিপ্টিনটা আমরা পার্কিনসনিজমে পড়েছি। আর এই আগে যে বলছি যে দেখো, ডাইরেক্টলি সাপ্রেসেস প্রোল্যাকটিন, সো প্রোল্যাকটিন সিক্রেশন কন্ট্রোল বাই ডোপামিন রিসেপ্টর। নরমালি ডিক্রিজ ডোপামিন, ইনক্রিজ প্রোল্যাকটিন। তাহলে মনে রাখবে, একটা বাড়লে একটা কমে, আর ডোপামিন বাড়লে প্রোল্যাকটিন কমবে। ঠিক আছে, আর তাইলে দেখো অনেক সময় আমাদেরকে কি করতে হবে, মিল্ক সেকশন বাড়াইতেও হয়, তাই না? বাড়াইতে মানে অনেকে এসে বলে না, আমার তো বুকে দুধ পাচ্ছি না, বাচ্চাকে খাওয়াতে পারছি না, তুমি বলে না এরকম? জি ম্যাম। তখন কি দিতে হবে বলতো? কি দিতে হবে তখন? ডোপামিন অ্যান্টাগনিস্ট। সেটাই তো, ডোপামিনকে বন্ধ করে দিলে তো প্রোল্যাকটিন বাড়বে, তখন মিল্ক সেকশন বাড়বে। ডোপামিন অ্যান্টাগনিস্ট ড্রাগ গুলো তখন দিবা, মটিগা, টমিডন, এই ধরনের ড্রাগ গুলো ডোপামিন ব্লকার, ওরা তখন প্রোল্যাকটিন সেকশন বাড়ায়, মিল্ক সেকশন বাড়ায়। ঠিক আছে, তাহলে দুইটা প্র্যাকটিক্যাল নলেজ এই ক্লাস থেকে আমরা পেয়ে গেলাম। আরো নলেজই পেয়ে গেছি। এই প্র্যাকটিক্যাল নলেজ গুলোকে গ্যাদার করে রাখবা এবং সেগুলো তুমি ভাইভাতে বলবা। ঠিক আছে, হবে। আর এই যে বললাম না বমি করে, দেখো ডাইরেক্টলি স্টিমুলেটস chemoreceptor triggers on and ultimately vomiting occurs due to bromocriptine arbutamine। ঠিক আছে, ভাস্কুলার স্মুথ মাসেলের উপর আর্বুটামাইনের ইফেক্ট আমরা বলেছি যে পার্শিয়াল অ্যাগনিস্টিক ইফেক্ট। তাহলে কি করবে সে, এক্সট্রাক্রেনিয়াল ভাস্কুলারাইজেশন হয় মাইগ্রেনে, সেটাকে কন্ট্রাক্ট করে দিবে, আলটিমেটলি হেল্প করবে। ডাইহাইড্রো আর্বুটামাইনটা পিওর অ্যান্টাগনিস্ট, এটা তেমন একটা ইয়ে নেই, ইউজ ম্যাম কই গেল? নামটা কি বললাম? অক্সিটোসিক একটা নাম বললাম, তাই না?
অক্সিটোসিন কোথা থেকে রিলিজ হয়? পোস্ট পিটুইটারি থেকে না? পোস্ট পিটুইটারি হরমোন। ম্যাম স্ক্রিন শেয়ার অন Oxytocin? করতে হবে। ওহো হো, সরি সরি সরি। ঠিক আছে, দেখতে পাচ্ছ স্ক্রিন দেখতে পাচ্ছ? ম্যাম অক্সিটোসিন অথবা এগবলিক্স। হ্যাঁ, এগবলিক্স মানে হচ্ছে আমরা একটু আগে বলেছি যে এসব ড্রাগ ইউট্রাসের স্ট্রং কন্ট্রাকশন করে, প্রোডিউসিং ইভাকুয়েশন অফ দ্য ইউট্রাইন কন্টেন্ট। মূলত তিনটা পার্ট করলে অবশ্যই ইভাকুয়েশন করবে না, সেটা আমরা পরে যাবো, কিন্তু ইউট্রাসের কন্ট্রাকশন করে এবং ইভাকুয়েশন অফ দ্য কন্টেন্ট করে যেসব ড্রাগ তাদেরকে আমরা বলি এগবলিক্স বা অক্সিটোসিক। কেন অক্সিটোসিক বলি? কারণ অক্সিটোসিন আছে, এটার সাথে সম্পর্কিত, ইউট্রাসের কন্ট্রাকশন করে করছে। তাহলে এই কথাটা কি বুঝতে পারছি কাদেরকে এগবলিক্স বলি বা কাদেরকে অক্সিটোসিক্স বলি? জি ম্যাম। আচ্ছা, তাহলে মূল কথাই হচ্ছে যারা ইউটেরাসের কন্ট্রাকশন করবে তারাই হচ্ছে এগবলিক্স বা অক্সিটোসিন। তিনটা ড্রাগ ইম্পর্টেন্ট ক্লিনিক্যালি, তার মাঝে আমরা আর্গোমেট্রিনের কথা জেনে গিয়েছি এবং সে যে তিনটা পার্টে কন্ট্রাকশন করে সেটাও আমরা জেনে গিয়েছি। অ্যাট এ টাইম, ফান্ডাস, বডি, সার্ভিক্স, তিনটা পার্টে স্ট্রং ইউটেরাইন কন্ট্রাকশন করে, এটা কিন্তু আমরা জেনে গিয়েছি, যার জন্য ওকে আমরা ইউজ করছি তার জন্য আমরা পোস্টপার্টাম হিমোরেজি ব্যবহার করছি। ইউটেরাসের উপরে কন্ট্রাকশনের প্যাটার্নের উপর ডিপেন্ড করবে কোথায় আমি কোন ড্রাগটা ইউজ করব। ঠিক আছে আম্মু, ছেলেমেয়েরা? ছোট্ট একটা ক্লাস কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে শুনো, এটা সবসময় মনে রাখবা, তাহলে তুমি বলতে পারবা। তাহলে আমরা তিনটা ড্রাগকে আমরা এগবলিক্স হিসেবে বলবো। একটা হচ্ছে আর্গোমেট্রিন, আরেকটা হচ্ছে অক্সিটোসিন, আরেকটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। তোমরা জানো প্রোস্টাগ্ল্যান্ডিন ই এবং এফ ভ্যারাইটি, যেটা মূলত এফ ভ্যারাইটি সম্ভবত ইউটেরাসে কন্ট্রাকশন করে। প্রোস্টাগ্ল্যান্ডিন কিন্তু অনেকগুলো টাইপ আছে, তাই না? কেউ রিল্যাক্সেশন করে, কেউ কন্ট্রাকশন করে, তার মাঝে ই এবং এফ সিরিজ সম্ভবত ইউটেরাসে কন্ট্রাকশন করতে পারে। তাহলে এখন আমাদের আলোচনার বিষয় হবে আসলে যে মানে ডেলিভারি করার জন্য, লেবার ইন্ডাকশন করার জন্য, অথবা আমরা ইউটেরাসে কোনো সময় যদি কন্ট্রাকশন করাতে চাই সেই ক্ষেত্রে আমরা কি ড্রাগ ইউজ করছি। তাহলে তিনটা ড্রাগের নাম আমরা এগবলিক্স হিসেবে জানলাম, আর্গোমেট্রিন, অক্সিটোসিন, প্রোস্টাগ্ল্যান্ডিন। ঠিক আছে? জি ম্যাম। ইয়েস। নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট পোর্শন, যে এদেরকে যখন রিটেনে বলে বা ভাইভাতে বলে ক্লাসিফাই করা না, এদেরকে এক্সপ্লেইন করো, ডিফারেন্সিয়েট করো এই তিনটা ড্রাগ সম্পর্কে। প্রথমে তোমরা সোর্স বলবা, একটা পার্থক্য চলে আসে। আর্গোমেট্রিন তোমরা জানো যে ন্যাচারাল অ্যালকালয়েড সোর্স, ক্লাইভিসেপস পার্পুরি থেকে। অক্সিটোসিন হচ্ছে পোস্ট পিটুইটারি হরমোন, আর প্রোস্টাগ্ল্যান্ডিন হচ্ছে লোকাল হরমোন বা নিউরোমডুলেটর। সোর্স বলে ফেললাম। টাইপ অফ কন্ট্রাকশন তোমাকে পরে মনে রাখতে হবে। দ্বিতীয় পয়েন্ট, কিরকম ধরনের কন্ট্রাকশন করে। তিনটা পার্ট তোমরা বলছো, ফান্ডাস, বডি, সার্ভিক্স। তিনটা পার্টকে এট এ টাইম কন্ট্রাকশন করে, স্ট্রং টনিক কন্ট্রাকশন, মানে কন্ট্রাকশন ডাজ নট ফলো রিল্যাক্সেশন, মানে এরকম 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 না, এরকম কন্ট্রাকশন তো কন্ট্রাকশন, এরকম করে হচ্ছে আর্গোমেট্রিন। এবং তিনটা পার্টকে একসাথে করে, এটা আমরা জানি, সেটা আমরা লিখবো টাইপ অফ কন্ট্রাকশনে। অক্সিটোসিন এবং প্রোস্টাগ্ল্যান্ডিনের প্যাটার্ন অফ কন্ট্রাকশনটা সিমিলার। সে করে ক্লনিক টাইপ অফ কন্ট্রাকশন, মানে হচ্ছে কন্ট্রাকশন ফলোড বাই রিল্যাক্সেশন, মানে রিদমিক। ঠিক আছে? রিদমিক, এবং সে ফান্ডাস এবং বডিকে কন্ট্রাকশন করে, সার্ভিক্সকে রিল্যাক্সেশন করে। ফান্ডাস এবং বডিকে কন্ট্রাকশন করে, সার্ভিক্স রিল্যাক্সেশন করে। তাহলে কি হবে? আস্তে আস্তে এক্সপালশন অফ দ্য কন্টেন্ট হবে। সিমিলার করে প্রোস্টাগ্ল্যান্ডিনও। ঠিক আছে? এইটুকু বুঝছি? জি ম্যাম। ম্যাম তাহলে আর্গোমেট্রিন করলো তিনটা পার্টে স্ট্রং টনিক কন্ট্রাকশন, এখানে কোনো রিল্যাক্সেশন হবে না। আর অক্সিটোসিন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন হবে ক্লনিক টাইপ অফ কন্ট্রাকশন, দ্যাট ইজ কন্ট্রাকশন ফলোড বাই রিল্যাক্সেশন বা কন্ট্রাকশন অফ দ্য ফান্ডাস এন্ড বডি বাট রিল্যাক্সেশন অফ দ্য সার্ভিক্স। এটা করে অক্সিটোসিন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন। তাহলে আমরা কোথায় ইউজ করব কোনটাকে? আর্গোমেট্রিন দেখলাম তিনটা পার্টকে কন্ট্রাকশন করছে এবং কোনো রিল্যাক্সেশনের ঝামেলা নাই, তাহলে আমাকে পোস্টপার্টাম হিমোরেজ বন্ধ করার জন্য এই ড্রাগটাকে ইউজ করতে হবে। অক্সিটোসিন এবং প্রোস্টাগ্ল্যান্ডিনের ক্ষেত্রে আমরা দেখলাম যে ইভাকুয়েশন অফ দ্য ইউটেরাইন কন্টেন্টের জন্য যেরকম কন্ট্রাকশন দরকার, ফান্ডাস এবং বডিকে কন্ট্রাকশন করে, সার্ভিক্স রিল্যাক্সেশন করে আস্তে আস্তে কন্টেন্টটা বের করে দেওয়া দরকার, সেই ঘটনাটা করছে অক্সিটোসিন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন। তাহলে ফর ইন্ডাকশন অফ লেবার আমি অক্সিটোসিন ইউজ
করতে পারি। আরেকটা জিনিস দেখো যে প্রোস্টাগ্ল্যান্ডিনের জায়গায় লিখে রাখছি যে ফর ইন্ডাকশন এন্ড অলসো ফর অ্যাবর্শন। তুমি জানো ইউটেরাসের কন্ট্রাকশন যদি আর্লি পার্টে অফ প্রেগন্যান্সিতে হয় তখন সেটার নাম আমি দিব অ্যাবর্শন, ঠিক না? হ্যালো, Yes, ma'am. Yes, ma'am. তাহলে এখন দেখো আমি কেন অক্সিটোসিনকে অ্যাবর্শনে লিখলাম না, এই প্রশ্নটা কি কারো মাথায় আসলো না? হুম? আমি কেন অক্সিটোসিনকে ব্যবহার করলাম না অ্যাবর্শন করার জন্য? আমি Sensitivity pregnancy last stage. হ্যাঁ, সেনসিটিভিটির ব্যাপারটা এই যে পরের ইয়েটা লেখা, তাই না? পরের পরের পার্থক্যে লেখা আছে না যে সেনসিটিভিটির ব্যাপারটা যেটা, সেই সেনসিটিভিটির ব্যাপারটা হচ্ছে গিয়া প্রেগন্যান্সি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময়েই কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিনটা সেনসিটিভ, মানে কাজ করতে পারে, রিসেপ্টর থাকে, মূলত রিসেপ্টর না থাকলে তো কাজ করতে পারবে না। আর অক্সিটোসিনের রিসেপ্টর গুলো সাধারণত লেট ট্রাইমেস্টারে ডেভেলপ করে। লেট ট্রাইমেস্টারে অক্সিটোসিন রিসেপ্টর গুলো বিল্ড আপ হয়, তখন তুমি অক্সিটোসিন দিলে কাজ করতে পারে, ইন্ডাকশন অফ লেবার তুমি করতে পারো। আর্লি পার্টে অক্সিটোসিনের জন্য কোনো রিসেপ্টর থাকে না দেখে, যেটার সাথে বাইন্ড করে সে ইউটেরাইন কন্ট্রাকশন করবে, এই জন্য তুমি ইন্ডাকশন অফ লেবার ছাড়া থেরাপিউটিক অ্যাবর্শনে অক্সিটোসিন ইউজ করতে পারবা না, বুঝছো? ভালো করে দিলে ভালো নাম্বার পাইলে এরকম অনেকগুলো পাবা। জি ম্যাম। আচ্ছা, ভালো নাম্বার পাওয়া কে সব উত্তর দিতেছে, এগুলো তাদেরকে একটু চুপ করতে বলো। ভালো নাম্বার পাওয়ার ব্যাপারটা পরে কে বলতেছে তাকে একটু থামতে বলো, অথবা সে মিউট করে দাও। আর্গোমেট্রিনের কথাটা তাহলে কি হলো? আর্গোমেট্রিনের সেনসিটিভিটিটাও লাস্ট ট্রাইমেস্টারে গিয়ে, যার জন্য তোমার বিপদটা হবে না, কারণ তিনটা পার্ট একসাথে কন্ট্রাকশন করে ফেললে কিন্তু একদম আর্লি পার্টেও মারা যাবে, লেট পার্টেও মারা যাবে বাচ্চা। তো ওই ঘটনা ঘটায় না। লেট পার্টে যেহেতু সেনসিটিভ, তাহলে বাচ্চা ডেলিভারি প্লাসেন্টা ডেলিভারি হওয়ার পরে আলটিমেটলি দেখা যায় তুমি আর্গোমেট্রিটা দিবে এবং আলটিমেটলি তাহলে এখন সেনসিটিভিটি তিনটা পার্থক্য দিয়ে ইউজের পার্থক্যটাকে বুঝে গেছে? আমি যখন আমি সরবো এটাই ঠিক আছে? Yes, ma'am. আহা, কার ইকো হচ্ছে? কোনো বল দিয়ে বস্তু করছি হলে কাজ হবে, এছাড়া কোনো কাজ হবে না। বল, কাজ, এগুলো ফিজিক্স পড়াচ্ছে কে বাবা? আমার ফিজিক্সের সাথে ফার্মাকোলজির ক্ল্যাশ হয়ে যাচ্ছে তো। ফিজিক্সের ক্লাস দিয়ে করতেছো, তাকে একটু অফ রাখতে বলো। আমার ফার্মাকোলজি ক্লাসটা একটু রেসপন্স করো, ঠিক আছে? অন্যরা সবাই শুনছো? যারা ফিজিক্স ক্লাস করছো না তারা শুনছো এবং বুঝছো আমার কথাগুলো এই চার্ট থেকে? জি ম্যাম। জি ম্যাম। তাহলে এক্বলিক্স কাকে বলে এটা জিজ্ঞেস করলাম, কয়টা আছে তা জিজ্ঞেস করলাম, তাদের ডিফারেন্সটা যদি জানতে চাই সোর্স বলবা, টাইপ অফ কন্ট্রাকশন বলবা, সেনসিটিভিটি আগে বলবা, তারপর ইউজটা বলবা, তাহলে আরো ভালো হয়। কারণ থ্রু আউট দ্য প্রেগন্যান্সি যেহেতু প্রোস্টাগ্ল্যান্ডিন সেনসিটিভ থাকে, তাই আর্লি পার্টে অ্যাবর্শন করার জন্য হলে আমাকে প্রেগন্যান্সিতে আমার প্রোস্টাগ্ল্যান্ডিন ইউজ করতে হবে। প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ ডিনোপ্রোস্ট আছে, জিমেপ্রোস্ট আছে, ওগুলো সব দেখবা যে আমরা যখন অ্যানালগ গুলো পড়াবো তখন থেরাপিউটিক অ্যাবর্শনে এটা ইউজ করবো, এটা পড়বো, কারণ সেটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সেনসিটিভ থাকে। তার জন্য ইন্ডাকশন অফ লেবারেও আমি ব্যবহার করতে পারি, থেরাপিউটিক অ্যাবর্শনে আমি প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ গুলোকে ইউজ করতে পারি। কিন্তু আর্গোমেট্রিনকে আমি ইন্ডাকশনে ব্যবহার করতে পারি না এবং আর্গোমেট্রিনকে আমি অ্যাবর্শনে ইউজ করতে পারি না। অক্সিটোসিনকে আমি ইন্ডাকশনে ব্যবহার করতে পারি, অ্যাবর্শনে ব্যবহার করতে পারি না। কেন পারি কেন পারি না ব্যাখ্যাগুলো কি এখন কারো অজানা আছে বা না বুঝার আছে? না ম্যাম। বুঝতে পারছি সবাই? আজকে আর বিটা ব্লকার পড়াই না, কালকে বিটা ব্লকার পড়াবো, ঠিক আছে? আগামীকালকে বিটা ব্লকার পড়াবো। তাহলে এখন আলফা ব্লকার সম্পর্কে আমরা কি কি তথ্য জেনেছি, আমরা জাস্ট যদি কুইক রিক্যাপিচুলেশন করি তাহলে কি কি দেখবো? আলফা ব্লকার গুলোকে আমরা দুই ভাগে ভাগ করেছি, কেউ হচ্ছে নন সিলেক্টিভ ব্লকার, কেউ হচ্ছে সিলেক্টিভ ব্লকার। আর আর্গোট্যালকালাইড গুলো এখন কি তোমাদের পরিষ্কার যে এরাও যে কখনো আলফা ব্লকার হিসেবে কাজ করতে পারে? কারণ এরা হচ্ছে আর্গোটামিনটা হচ্ছে পার্শিয়াল অ্যাগোনিস্ট, ইন প্রেজেন্স অফ অ্যাগোনিস্ট ইট ইজ কনভার্টেড ইনটু পার্শিয়াল অ্যান্টাগনিস্ট হয়ে যায়। তার জন্য আমি একে আলফা ব্লকারের সাথে বলতে পারবো, পারবো না?
জি ম্যাম। তারপরে ক্লাসিফিকেশনে নন সিলেক্টিভ মানে হচ্ছে যে আলফা 1 আলফা 2 দুটোকে ব্লক করতে পারছিল, এরকম ছিল বিটা হ্যালো অ্যালকাইলামাইন গ্রুপের মাঝে ফেনক্সিবেনজামিন ডাইবেনামাইড, আর ইমিডাজোল গ্রুপের মাঝে হচ্ছে টোলাজোলিন ফেন্টোলামিড। এরা সবাই হচ্ছে নন সিলেক্টিভ আলফা ব্লকার। আর সিলেক্টিভ আলফা 1 ব্লক করতে পারে শুধু হচ্ছে প্রাজোসিন, টেরাজোসিন, ডক্সাজোসিন। আরো সিলেক্টিভ আলফা 1 এ ব্লকার হচ্ছে ট্যামসিলুসিন। আর আলফা 2 ব্লকার হচ্ছে ইওহেমবেন, আইডোজক্সেন। এগুলো ছিল ব্লকার। আর আর্গোটালকালয়েডে আর্গোটামিন। নন সিলেক্টিভ ব্লকার গুলোর মাঝে এদের বাইন্ডিং ছিল কোভ্যালেন্ট, যার জন্য আলফা 1 এর সাথে একবার বাইন্ড করলে মানে 24 ঘন্টা পর্যন্ত তাদের বন্ডিং ইফেক্ট থাকতো, এবং যতক্ষণ পর্যন্ত না নতুন আলফা রিসেপ্টর তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আর আলফা 1 ইফেক্ট পাইতাম না। এটা এই কটা কথা আমরা বলেছিলাম। তারপরে হচ্ছে সিভিএস এ যেহেতু আলফা 1 কে ব্লক করলো, তাহলে ভ্যাসোডাইলেশন হলো, পেরিফেরাল রেজিস্ট্যান্স ফল করে, ব্লাড প্রেশার ফল করে, কিন্তু ওই যে ইনট্যাক্ট কার্ডিওভাস্কুলার সিস্টেম, তাহলে ভ্যাসোডাইলেশনের রেসপন্সে ইনক্রিজ রিফ্লেক্স সিম্প্যাথেটিক স্টিমুলেশন হওয়ার জন্য হার্ট রেট বেড়ে যায়। আর আলফা 2 কেও সে ব্লক করে, যার নরমাল কাজ ছিল নরএপিনেফ্রিন রিলিজ কমানো, এখন সেই কমানো ইফেক্টটা উইথড্র হয়ে গেল, বেশি বেশি করে নরএপিনেফ্রিন আসলো, হার্ট রেট এরাও বাড়ালো। সো মোর ট্যাকিকার্ডিয়া উইল বি প্রডিউসড বাই দ্য নন সিলেক্টিভ আলফা ব্লকার। এছাড়া চোখে পিপিল ডাইলেটেশন করার কাজ ছিল আলফা 1 এর, এখন ওকে বন্ধ করে দিছো, তাহলে আপার হ্যান্ড হবে M3, তাহলে আলটিমেটলি মায়োসিস হবে। সেমিনাল ট্র্যাক্টে আলফা 1 কে ব্লক করলো, ইজাকুলেশন লস হবে। সো আলটিমেটলি এদের ইউজ মেইনলি কন্ট্রোল হাইপারটেনশন, বেনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, নিউরোজেনিক ব্লাডার সার্কুলেশন ইমপ্রুভ করার জন্য, কারণ ভ্যাসোডাইলেশন করতেছে। এগুলো টক্সিসিটি কি? পোস্টুরাল হাইপারটেনশন, ফার্স্ট ডোজ দেওয়ার পরেই হাইপারটেনশনে যেতে পারে। পোস্টুরাল হাইপারটেনশন, নাসাল স্টাফনেস, ড্রাই মাউথ, হ্যান ত্যান অনেক কিছু, এগুলো তো বলেছি, কিছু বলা নেই। টোলাজোলিনের একটা ঝামেলা আছে, হিস্টামিন রিলিজ করে, হাই ডোজ দিলে হিস্টামিন রিলিজ করে, ভ্যাসোকনস্ট্রিকশন করতে পারে। বিটা হ্যালো অ্যালকাইলামাইন গুলো র্যাপিড ইনফিউশনে হাইপারটেনশন, হিস্টামিন রিলিজের ঘটনাটা একটু মনে রাখো। তারপর হচ্ছে প্রাইজোসিনে চলে যাই, সিলেক্টিভ আলফা 1 ব্লকার। এখানে তুমি শুধু আলফা 1 কে ব্লক করছো, পেরিফেরাল রেজিস্ট্যান্স ফল করেছো, ব্লাড প্রেশার কমে গেছে, কিন্তু এটার জন্য রিফ্লেক্স সিম্প্যাথেটিক স্টিমুলেশন হয়ে ট্যাকিকার্ডিয়া হবে, বাট তুমি আলফা 2 কে স্পেয়ার করে যাচ্ছ, ওর যে ইনহিবিটরি ইফেক্ট সেটা বন্ধ করছো না, ফলে বেশি বেশি করে নরএপিনেফ্রিন রিলিজ হবে না, ফলে বেশি ট্যাকিকার্ডিয়া হবে না। সো সিলেক্টিভ এবং নন সিলেক্টিভ আলফা ব্লকার দুইজনেই যেহেতু তুমি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ হিসেবে ব্যবহার করতে পারবা, কোনটা প্রেফার করবে এবং কেন প্রেফার করবে জিজ্ঞেস করলে তখন তোমার উত্তর হবে we will prefer the selective alpha 1 blocker because it will not inhibit the inhibitory effect of alpha 2, so no more tachycardia will be produced. That's why we will prefer prazosin or terazosin or doxazosin as antihypertensive selective alpha 1 blocker. ঠিক আছে, এই প্রশ্নটার উত্তরটা আবারও বলে দিলাম, মনে থাকে জানো। ট্যামসিলুসিন দেখো আলফা 1 এর রিসেপ্টর, যেটা ব্লাডারে স্মুথ মাসেলে ইয়েতে থাকে, ট্রাইগোনে থাকে, ওখানে সে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া হলে ওই স্মুথ মাসেলটা তখন রিল্যাক্স করে দেয়, আলটিমেটলি ইউট্রাইন রিটেনশনটা ইমপ্রুভ হয়, ভয়েডিং অফ ইউরিন করতে পারে। তাহলে একটা পেশেন্টের যদি বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া শুরু থাকে, তাহলে তার জন্য প্রেফারেবল ড্রাগ হবে ট্যামসিলুসিন। আর ট্যামসিলুসিনের ব্লাড ভেসেলের উপর কোনো ইফেক্ট না থাকার জন্য ওই একই পেশেন্টের যদি হাইপারটেনশন সাথে থাকে, তাহলে আমার শুধু ট্যামসিলুসিন দেওয়ার দরকার নাই, সেক্ষেত্রে আমাকে প্রেফার করতে হবে প্রাজোসিন, যার এই স্মুথ মাসেল ইয়েতেও থাকে, ট্রাইগন অফ দ্য ব্লাডার ইফেক্ট থাকবে এবং ব্লাড ভেসেলের ইফেক্ট থাকবে। তাহলে এই অংশটা ক্লিয়ার, এই ক্লিনিক্যাল পোরশনটা। একটা পেশেন্ট যদি হাইপারটেনশন উইথ বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া হয় তখন কোন ড্রাগ দিব, আর যদি শুধু বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া হয় তখন কোন ড্রাগ দিব, এই দুটো কথা ক্লিয়ার? জি ম্যাম। ঠিক আছে। আর ফার্স্ট ডোজ ফেনোমেনন কি, কোন কোন ড্রাগ দিয়ে হয়, এগুলো আমরা বলেছি। আর আলফা 2 ব্লকার তেমন কোনো ইয়ে নাই, আজকে পড়িয়েছি আর্গোটালক্লয়েড, ক্লাভিসেপস পার্পুলিন নামটা মনে রাখবা। আর দুটো ফ্যামিলি আছে, আরমাইন আছে আর পেপটাইড আছে, নামগুলো মনে রাখবা। এবং আর্গোটালক্লয়েড হিসেবে ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেল ফেনোমেননটাও বলে দিলাম, এবং চার্ট থেকে কোন ড্রাগটা কোন রিসেপ্টরের সাথে সম্পর্ক সেটা বলে দিয়েছি, ইউজ গুলো সেখান থেকে আমরা আলাদা আলাদা করে নিব। তারপর হচ্ছে আর্গোটালক্লয়েডের ফার্মাকোলজিক্যাল রেসপন্স বলছি, স্মুথ মাসেলের উপর ইফেক্টও বললাম।
ইউটেরাসের উপর ইফেক্ট বলতে গিয়ে আমরা এগবলিক্স কথাটা আলোচনা করলাম। এগবলিক্স এর আরেকটা নাম হচ্ছে অক্সিটোসিন। তিনটা ড্রাগ আমরা মনে রাখবো, আর্গোমেট্রিন, oxytocin, prostaglandin. Argometrin is a natural alkaloid, oxytocin is a postpituitary hormone, and prostaglandin is a local hormone. Argometrin causes tonic type of contraction. That means contraction is not followed by relaxation and causes contraction of the fundus, body, and cervix at a time. Oxytocin and prostaglandin causes clonic type of contraction. That means contraction followed by relaxation. Contraction of the fundus, body, but relaxation of the cervix. That is also caused by the prostaglandin. Sensitivity, argometrin and oxytocin sensitivity at the last phase of pregnancy, but prostaglandin has throughout the pregnancy sensitivity. That's why if we want to do the abortion, therapeutic abortion, we will need to give prostaglandin. Prostaglandin analog গুলো ইউজ করা হয়। আর যদি তুমি ইন্ডাকশন অফ লেবার করতে চাও তাহলে তোমাকে হয় অক্সিটোসিন অথবা প্রোস্টাগ্ল্যান্ডিন ব্যবহার করতে হবে। আর হচ্ছে যদি তুমি প্লাসেন্টা ডেলিভারি হওয়ার পরে পোস্টপার্টাম হিমারেজ বন্ধ করতে চাও তখন তোমাকে ফান্ডাস, বডি, সার্ভিক্স একসাথে কন্ট্রাকশন করে এবং কোনো রিল্যাক্সেশন হয় না, সেই ড্রাগটার নাম হচ্ছে আর্গোমেট্রিন। আরেকটা কথা আমি লাস্ট বলে ফেলি, অক্সিটোসিন যে নরমালি আমরা জানলাম যে রিদমিক কন্ট্রাকশন করে এবং এই জন্য তুমি ইউজ করছো ইন্ডাকশন অফ লেবারে, তাই না? কিন্তু অক্সিটোসিন যদি হাই ডোজে দাও তখন কিন্তু সে তিনটা পার্ট একসাথে কন্ট্রাকশন করতে পারে। তার মানে পোস্টপার্টাম হিমারেজ বন্ধ করতে হলে তুমি যদি আর্গোমেট্রিন না পাও, অক্সিটোসিন পাইলে সেটা হাই ডোজে দিলেও সেও কিন্তু কন্ট্রাকশন করে আলটিমেটলি পোস্টপার্টাম হিমারেজ বন্ধ করতে পারবে। মনে থাকবে কথাটা? ইয়েস ম্যাম। বুঝছো কথাগুলা? ম্যাম একটু আরেকবার বললে ভালো হয়। কোনটা আরেকবার বলো? এই জি তিনটা ড্রাগের কথা। জি ম্যাম। তিনটা ড্রাগের মাঝে সোর্স মনে রাখবা, সেটা বলে দিয়েছি, এটা না নতুন কিছু না। কন্ট্রাকশনের প্যাটার্নটা কেমন, সেন্সিটিভিটি কখন, এই দুটো কথা মনে রাখার উপর নির্ভর করছে কোথায় আমি ইউজ করছি। এই তিনটা পয়েন্ট একটার সাথে একদম জড়িত। আর্গোমেট্রিন, ফান্ডাস, বডি, সার্ভিক্স তিনটা পার্টকে একসাথে কন্ট্রাকশন করে, টনিক কন্ট্রাকশন। ইট ইজ নট ফলোড বাই এনি রিল্যাক্সেশন এবং ইট ইজ সেন্সিটিভ থ্রু এট লাস্ট ট্রাইমেস্টার অফ দ্য প্রেগনেন্সি। যার জন্য তুমি যখন বেবি ডেলিভারি হয়ে যায়, প্লাসেন্টা ডেলিভারি হয়ে যায়, তারপরে যদি ওই প্লাসেন্টা যেখান থেকে ছুটে আসছে সেখান থেকে ব্লিডিং হতে থাকে, যেটাকে বলে পোস্টপার্টাম হেমারেজ, সেটা বন্ধ করার জন্য টনিক কন্ট্রাকশন অফ দ্য ইউটারাস করবে আর্গোমেট্রিন। আর লাস্ট ট্রাইমেস্টারে আরেকটা ড্রাগ সেন্সিটিভ, সেটা হচ্ছে অক্সিটোসিন, কিন্তু ওর কন্ট্রাকশন প্যাটার্নটা হচ্ছে রিদমিক, ক্লনিক কন্ট্রাকশন ফলোড বাই রিল্যাক্সেশন। কোন কোন অংশ কন্ট্রাকশন করে? পার্চুরেশন করানোর জন্য, ডেলিভারি করানোর জন্য ফান্ডাস এবং বডিক্স কন্ট্রাকশন করতে হবে, সার্ভিক্সকে রিল্যাক্স করতে হবে। অক্সিটোসিনের সেরকম কন্ট্রাকশন হয়, যার জন্য অক্সিটোসিনকে আমরা ইন্ডাকশন অফ লেবারে ব্যবহার করতে পারি। তবে অক্সিটোসিনের হাই ডোজ যখন দেওয়া হয় তখন কিন্তু সে আবার করতে পারে, সে তিনটা পার্টকে একসাথে কন্ট্রাক্ট করে ফেলতে পারে। যার জন্য বেবি ডেলিভারি হয়ে যাওয়ার পরে যদি পোস্টপার্টাম হেমারেজ হয় তখন তুমি আর্গোমেট্রিন না পেলে হাই ডোজ অফ অক্সিটোসিন দিলেও কিন্তু সে পার্চুরেশন পোস্টপার্টাম হেমারেজ বন্ধ করতে পারে। এই তথ্যটি এখন দিলাম। আর প্রোস্টাগ্ল্যান্ডিন হচ্ছে থ্রু আউট দ্য প্রেগনেন্সি, আর্লি থেকে লাস্ট সবসময় সেন্সিটিভ থাকে, যার জন্য থেরাপিউটিক অ্যাবর্শন করার জন্য প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ গুলো যেমন ইউজ করতে পারি, আবার ইন্ডাকশন অফ লেবার করার জন্য প্রোস্টাগ্ল্যান্ডিন ইউজ করতে পারি। এবং প্রোস্টাগ্ল্যান্ডিনের কন্ট্রাকশনের প্যাটার্নটা হচ্ছে রিদমিক, দ্যাট মিন্স কন্ট্রাকশন ফলোড বাই রিল্যাক্সেশন। তার মানে কন্টেন্ট যে কোনো সময় বের করার জন্য, সেটা আর্লি পিরিয়ডে অ্যাবর্শন হোক অথবা লেট ট্রাইমেস্টারে ডেলিভারি হোক, কন্টেন্ট বের করার জন্য প্রোস্টাগ্ল্যান্ডিন তুমি ইউজ করতে পারো। এই তিনটা ড্রাগ তোমার এগবলিক্স নামে পরিচিত। তাহলে এই স্লাইডটা খুব জরুরি মনে রাখার জন্য, বোঝার জন্য। বুঝছি? জি ম্যাম। তাহলে বারে বারে পড়ে এখন মনে রাখবা এবং তারপরে লিখবা, খাতার মাঝে লিখে নিজেদের রেডি করবা এবং আলটিমেটলি ভাইবা এবং রিভিশন দুইটার প্রিপারেশন নিবা। মনে রেখো, ক্লাসগুলো শুধু শুনে বন্ধ করে দিলে হবে না, নোটস গুলো, বই খাতাগুলো খুলে নিজে খাতায় লিখতে হবে, প্রশ্নগুলো কালেকশন করে প্রশ্নগুলোর উত্তরগুলো লিখতে হবে। কয় মিনিটে আমি লিখতে পারছি সেইভাবে নিজেদেরকে রেডি করতে হবে। এভাবে নিজেদেরকে রেডি করো, নাহলে হঠাৎ করে পরীক্ষা একটা দিবে, হ্যাঁ আমি তো লিখি নাই, হাত আর চলবে না। কি কিছু বলছো? কিছু বলছো? হ্যালো, কিছু বলছো? মাইনুর কিছু বলছো? না ঠিক আছে,
আচ্ছা, তাহলে এখন আজকের মতো ক্লাসটা বন্ধ করে আগামীকালকে যে আমরা ক্লাস করব সেখানে আমরা ইয়ে করব। আগামীকালকের ক্লাসে আমরা কি করব? বিটা ব্লকার। বিটা ব্লকার, ঠিক আছে, বিটা ব্লকার করব। আচ্ছা, তাহলে তার আগ পর্যন্ত আজকে ক্লাসটা এখানে শেষ করে দেই। কোনো কোশ্চেন আছে কারো? ওয়ালাইকুম আসসালাম। কোনো কোশ্চেন? আগে সালাম দিয়ে ক্লাস শেষ করে দিতে হচ্ছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।